বিনোদন জগতের খবরে যেন কোনো শেষ নেই। অসংখ্য তারকার তাদের অসংখ্য গল্প, আর সেসব গল্প থেকে হলিউড, বলিউড আর ঢালিউডের আপনার পছন্দের তারকার গল্প নিয়ে আবারও সামিয়া মুন হাজির হলাম যমুনা টেলিভিশনের পর্দায়। শীতে আবহাওয়ার সাথে ওয়েলকাম করছি ল্যাক্স শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। আর এইসব খবরের বিস্তারিত থাকছে টুনাইট আপডেটে, বাট আমি বিস্তারিতটা বলে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে আগামী 7 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র অনেক সাধের ময়না। সিনেমায় মনা নামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। শোবিজ টুনাইটের সাথে আলাপচারিতায় জানালেন তার চরিত্রটি নিয়ে জানা অজানা বেশ কিছু কথা। স্বল্প সময়েই রূপালী ফ্রেমে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন মাহিয়া মাহি। চলচ্চিত্রে গ্ল্যামারাস উপস্থিতি এবং ভিন্নধর্মী স্টাইল দিয়ে দর্শকদের প্রতিনিয়তই মুগ্ধ করে চলেছেন তিনি। বর্তমানে মাহি 2 বাংলার ছবিতেই দুটি ছড়াচ্ছেন। গত 14 সেপ্টেম্বর ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে লম্বা শুটিং শিডিউল শেষ করে সম্প্রতি দেশে ফিরে আবার ছুট দিয়েছেন ভারতে। সেখানে যৌথ প্রযোজনার রোমিও জুলিয়েট ছবির শুটিং করছেন। ছবিটি পরিচালনা করছেন ভারতের অশোকপতি এবং বাংলাদেশের আব্দুল আজিজ। এতে মাহির বিপরীতে দেখা যাবে টলিউডের অভিনেতা অঙ্কুশকে। এদিকে আগামী 7 নভেম্বর জাকির হোসেন রাজুর অনেক সাধের ময়না ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। বাংলা কমেডি ধারাবাহিক নাটক নোয়াশাল বরিশাল ও নোয়াখালীর মানুষের জীবনের নানা মজার মজার ঘটনা নিয়ে নির্মিত এই নাটকটি। নোয়াশাল শুধু নামে নয়, নোয়াশাল বাংলাদেশেরই প্রতিচ্ছবি। নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন, আর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন অভিনেতা মীর সাব্বির। এটি মীর সাব্বির পরিচালিত দ্বিতীয় ধারাবাহিক নাটক। এক ঝাঁক তারকা নিয়ে নাটকটি প্রচারিত হচ্ছে আর টিভিতে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত 9টা 5 মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলিরাজ, মীর সাব্বির, রৌনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি সহ অনেকে। দর্শকপ্রিয় তারকাতে ভরপুর এই নাটকটি আজ পা দিচ্ছে 100 পর্বে। রিয়াজ ও পূর্ণিমাকে নিয়ে হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির পর নতুন আরেকটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন এস এ হক অলিক। তবে এবার রিয়াজ আর পূর্ণিমা নন, নতুন ছবিতে নতুন এক জুটি উপহার দিতে যাচ্ছেন অলিক। তারা হলেন আইরিন ও আসিফ। এরই মধ্যে ছবিটির গানের রেকর্ডিং শুরু হলেও এতদিন পর্যন্ত অভিনয়শিল্পী চূড়ান্ত হওয়াটা বাকি ছিল। গতকাল রোববার তাও হয়ে গেল। আইরিন ও আসিফ এই 2 অভিনয়শিল্পী আলাদাভাবে ছবিতে অভিনয় করলেও জুটি হয়ে এক পৃথিবী প্রেম তাদের প্রথম ছবি। এরই মধ্যে তারা দুজন ফটোশুটেও অংশ নিয়েছেন। অফারটা আকর্ষণীয়ই ছিল বটে। বাজারে আসা নতুন সুগন্ধি রোগম্যান কিনলেই একখানা ছবি তোলা যাবে রিয়ান্নার সঙ্গে। পুরুষদের সুগন্ধির প্রচারে নেমেছেন রিয়ান্না। এ খবরই অবাক করার মতো। আরো বিস্ময়কর ঘটনা হলো এই সুগন্ধি কিনতে হাজির হয়েছিলেন রিয়ান্নার অনেক নারী ভক্তরাও। গত শনিবার আটলান্টার লিনক্স স্কয়ার শপিং মলে এই সুবর্ণ সুযোগ পেয়েছেন প্রায় 3 শতাধিক ক্রেতা। হাতে আকর্ষণীয় ট্যাটু, সঙ্গে কালো রঙের বেলি ড্যান্সার ধাঁচের পোশাকে যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় গায়িকাকে লাগছিলও দারুণ। জানা গেছে এবছর নভেম্বরেই আসছে রিয়ান্নার নতুন অ্যালবাম। এ সময়টাতে 26 বছর বয়সী গায়িকা তাই ভক্তদের কাছাকাছি থাকতে চান। পাইরেসি বাংলাদেশের অডিও বাজারে বিরাট বড় এক আতঙ্কের নাম। জেনে অবাক হবেন যে টেলর সুইফটের মতো সঙ্গীত শিল্পীও এর শিকার। সম্প্রতি তার একটি অ্যালবাম বাজারে আসার আগেই চলে এসেছে অনলাইনে, তাও আবার তার কোনো রকম অনুমতি ছাড়াই। যুক্তরাষ্ট্রের এই পপ শিল্পীর নতুন পপ অ্যালবাম 1989 বাজারে আসার কথা ছিল এ মাসের 27 তারিখ, কিন্তু তার দিন দুয়েক আগেই গোটা অ্যালবামটাই চলে এসেছে অনলাইনে। অ্যালবামটির প্রথম গান ব্ল্যাক স্পেস সহ গোটা অ্যালবামের সবকটি গানই আপলোড করা হয়েছে ইউটিউবে, তাও মূল অ্যালবামটির মোড়ক ছাড়াই। ব্যবহার করা হয়েছে একটি নামহীন লেভেল। 24 বছর বয়সী এই সঙ্গীত শিল্পী দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, যারা এই অনৈতিক কাজটি করেছে তাদের যেন আমার ভক্তরা উচিত জবাব দেন। দর্শক, একটা বিরতি নিতে হচ্ছে, বিরতিতে যাচ্ছি, তবে আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, ব্রেকের পর সামিয়া মুন আবারও ফিরে এলাম লাক্স শোবিজ টুনাইটে। আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight।
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল শ্রেষ্ঠ পুরুষদের খুঁজে বের করবার প্রতিযোগিতা। ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান সিজন 2 পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি। আর এবারে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। 22 অক্টোবর সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় 5 লাখ টাকার চেক। চলুন দেখে নেই বিস্তারিত। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল শ্রেষ্ঠ পুরুষদের খুঁজে বের করবার প্রতিযোগিতা ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান 2 পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি। আর এবারে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। গত 22 অক্টোবর সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীর হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শায়েক সিরাজ। সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নেভি রিয়েল অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেন, ইমামি লিমিটেড স্যার ক্লাস্টার প্রেসিডেন্ট মহসিন আহমেদ এবং প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রিয়াজ ও কুসুম শিকদার। পুরস্কার হিসেবে শুধু 5 লক্ষ টাকাই নয়, আবুল কালাম আজাদ পেয়েছেন ইমামি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ। দুই প্রধান বিচারক আজাদ সম্পর্কে যা বললেন, ছেলের ফেয়ারনেস কখনো ফেসে না, ছেলের ফেয়ারনেস এখনো যদি বডিতে অনেকে করছে, বাট আমার কাছে মনে হয় যে একটা ইটস অল টুগেদার। হি ইজ এ হ্যান্ডসাম ম্যান ফ্রম এভরি সাইড, হি ইজ এ স্কলার। খুব ভালো করবে কারণ ও অনেক স্ট্রং, খুব স্টাবর্ন, খুব ফোকাসড একটা ছেলে। প্রথম জন্ম তো দেখি নাই, কিন্তু মনে হচ্ছে নতুন করে জন্মগ্রহণ করলাম। আমার উপর যে দায়িত্ব, গুরু দায়িত্ব দিয়েছে, এটা আমি অবশ্যই ধরে রাখার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমি ধরে রাখতে পারবো। আবুল কালাম আজাদ, যিনি হলেন এবারে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যানের বিজয়ী। এখন তার সামনে অনেক সুযোগ ও সম্ভাবনা, তবে দেখার বিষয় মিডিয়াতে তিনি নিজেকে ঠিক কোথায় নিয়ে যান। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। দর্শক, রিপোর্টটা দেখে আমার মনে হয় বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের স্টুডিওতে কে আছে। আজ আমাদের স্টুডিওতে আছেন আবুল কালাম আজাদ, অবভিয়াসলি হ্যান্ডসাম আবুল কালাম আজাদ। ওয়েলকাম টু শোবিজ টুনাইট। থ্যাংক ইউ। সো ফিলিংটা কেমন আসলে এতগুলো কন্টেস্ট্যান্টদের পেছনে ফেলে আপনি উইনার? যে আমাদের 3,50,000 কন্টেস্টেন্ট ছিল, পার্টিসিপেট করেছিল, এবং ফিলিংসটা বুঝতে পারছেন যে কি রকম হওয়া উচিত। তো হঠাৎ করেই কিন্তু আপনি আলোচনার মধ্যে, জি জি জি, তো কিভাবে ফেস করছেন ব্যাপারটা? একটু ভয় লাগছে যে কিভাবে ফেস করব। ওকে, তো চেষ্টা করছি সবকিছু ভালোভাবে ফেস করার, যে কি করলে, মানে কোথায় কি করলে, কোথায় কি করা উচিত আমার। ওকে, তো শুরুটা কেমন ছিল যখন আপনি ইন করলেন? শুরুতে ভেবেছিলাম যে মনে হয় না হয়ে যাব, আচ্ছা, কি আদৌ কি আমি হতে পারবো, এরকম মনে হয় নাই। কিন্তু যখন আমি টপ 20-তে সিলেক্ট হলাম, তখন ভিতরে একটা কনফিডেন্ট ছিল আমার যে আই ক্যান ডু ইট। ওকে, বাট আমি দেখেছি আপনাদের অডিশন কিন্তু অনেক টাফ হয়েছে। হ্যাঁ, অনেক টাফ। জাজেসদের অনেকভাবে ইমপ্রেস করার চেষ্টা করেছেন, ইভেন দেখা গেছে যে সাপ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপারগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করেছেন? জি, আমাকে যেটা করা হয়েছিল যে আমাকে একটা ডান্স করতে বলা হয়। ওকে, আমি সাপটাপ নেই নাই, সাপটাপ দিলেও কোনো সমস্যা ছিল না ওই সময়টা, কিন্তু আমাকে জাজকে ইমপ্রেস করার কথা বলা হয় যে কি এতক্ষণ বোরিং ছিলাম, ভালো লাগছে না, কিভাবে কিছু একটা করো যাতে আমরা ইমপ্রেস হই। তো তখন আমি একটু ডান্স পারতাম, তো সুযোগটা আমি কাজে লাগাই। ওকে, তো আমি তখন বললাম যে ম্যাম, আপনার জন্য আমি ডান্স করতে পারি। ওকে, তো এইরকম করে অডিশন রাউন্ডে কয়টা, মানে কতগুলো আপনার টাস্ক করতে হয়েছে এরকম যে অডিশনের ক্ষেত্রে? অডিশনের ক্ষেত্রে আমাদের টোটাল 20 আপ, মানে এটা আমি ফুল শো এর কথা বলছি, যে গ্ল্যামার এপিসোড, তারপর আমাদের টাস্কগুলো ছিল। আমি একটু ডিটেইল শুনি যে কিভাবে প্রসেসিংটা কিভাবে হয়েছে। আমাদের প্রথমে ছিল হচ্ছে অডিশন রাউন্ড থেকে বলি প্রাথমিক অডিশন পর্যায়ে সাপ দেওয়া হয়েছিল, কেউ পেঁয়াজ খেয়েছে, কেউ মরিচ খেয়েছে, আবার কেউ পটলও খেয়েছে। আচ্ছা, তো তারপর আমরা যখন গ্র্যান্ড অডিশনে আসি, এটা তো পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি, তো নেভির যে রকম ক্রুলিং করতে হয় নেভিতে, তারপর মানকি রোপিং করতে হয়, বানজি
বানজি ব্রিজ বার্মা ব্রিজ পার হতে হয়, আচ্ছা, আচ্ছা। নামগুলো আমার সঠিক মনে হচ্ছে না। তো এইভাবে বিভিন্নভাবে ওখানে আমাদেরকে সিলেক্ট করা হয় যে যারা যারা এই সমস্ত কাজগুলো পারে, তো Okay, তাদেরকে আমি একটা এপিসোডে এরকম দেখেছি যে অনেক উঁচু থেকে জাম্প করতে হয় জি, একদম এটা ছিল swimming রাইট, pool-এর এটা উপরে। ছিল 7.5 মিটার। হ্যাঁ। 7.5 মিটার থেকে আমাদের একজন ইনজুর হয়েছিল, রোহান। ও 7.5 মিটার থেকে জাম্প দিয়ে ওর একটা কানে প্রবলেম হয়। তো এটা ফুল শোটাই ছিল ডেঞ্জারাস। ডেঞ্জারাস। জি, আমাদের যখন আমরা একটা পুল থেকে আরেকটা পুলে জাম্প করে অনেকগুলো কালেক্ট করতে পাজল হয়, কালেক্ট করে ওগুলো collect মেলাতে করতে হয়। তারপর exactly. পানির আরেকটা পুলে ছিল আমাদের 20 কেজি কি 25 কেজি পাথর রাখা ছিল। তো ওইটা দুইজনে একই সময়ে ডুব দিয়ে এগোতে হবে। যদি Okay. একজন মাথা উপর দিকে তুলে কিংবা একজনের যদি দম বন্ধ হয়ে যায়, তারপর ও আবার দম নেবে, তারপর যাবে Oh my দুইজনের God. একসাথে। তো এগুলো অনেক টাফ ছিল। কতটুকু সাপোর্ট পেয়েছেন আপনারা এই টাস্কের ক্ষেত্রে? এই টাস্কের ক্ষেত্রে আমাদের একবার মাত্র ডেমো দেখানো হয়েছিল। প্রত্যেকটা টাস্কে আমাদের একবার করে ডেমো দেখানো হয় যে আচ্ছা। এভাবে করতে হবে। নেভির কমান্ডো অফিসারেরা এগুলো দেখায় এবং সেই মতে আমাদের করতে হয়। জাস্ট একবার দেখাবে, একবারই আমাদের মাথায় নিতে হবে আপনার এবং পারফরম্যান্স কি একদম টোটাল একদম ফার্স্ট টু লাস্ট মানে এভারেজ ছিল না, খুব ভালো ছিল নাকি মানে? ফার্স্ট টু লাস্ট বলবো মোটামুটি ভালো ছিল। খুব ভালো ছিল কিনা জানি না, কিন্তু মানে অবশ্যই ভালো ছিল বলেই আপনি বিজয়ী। জি অবশ্যই। তো যখন আপনি শুনেন আপনি বিজয়ী, জি, জি। তো তখন ফিলিংসটা আসলে এই ফিলিংস আসলে Share করার মানে মতো। শেয়ার করার মতো না, এটা অনুভব করা যায়। কিছু কিছু Exactly. জিনিস আছে যেগুলো মানে শেয়ার করা যায় না, অনুভব করা যায়। জি। তো আমি চ্যানেল আর আপনি যখন ফেয়ার এন্ড হ্যান্ডসাম, তো বলে ফেয়ার এন্ড হ্যান্ডসাম, তো একজন হ্যান্ডসাম ছেলের জন্য কি ফেয়ারনেস অনেক বেশি জরুরি? ফেয়ারনেস যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে জরুরি না। আমি বলি যে আমিও কিন্তু ওই রকম ফেয়ারনেস না, হয়তোবা আমারও কিন্তু এরকম ফেয়ারনেস নাই, কিন্তু যদি আমরা সবসময় ফ্রেশ থাকার চেষ্টা করি তাহলে ফেয়ারনেসটা আপনি ফুটে উঠবে, Okay. আমি মনে করি। আচ্ছা, তো আপনি তো এখন উইনার, তো রেসপন্স কেমন দেখছেন চারপাশে? রেসপন্স অনেক ভালো। কিছুদিন আগে 2 দিন আগে আমি বাসায় গিয়েছিলাম, ওখানে তো মানে নিজের এলাকা, অনেক রেসপন্স, এটা ফেসবুকেও যেমন সব জায়গাতেই। ওকে, আমরা আরো কথা বলবো, কিন্তু একটা ব্রেক নিয়ে আসি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আবুল কালাম আজাদের সাথে, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ব্রেক। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামি এমন আরও একবার ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটে, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ। আমরা কথা বলছিলাম আপনার গ্রুমিং সেশন নিয়ে। তো আমরা আরেকটু শুনি যে আপনার 4 মাসের ক্যাম্পেইন হয়েছিল, 4 রাইট? মাসের ক্যাম্পেইন। তো 4 মাসের ক্যাম্পেইনে যে ফ্রেন্ডসদের আপনি একসাথে থেকেছেন, তো এখন কতটুকু মিস করছেন? এটা যারা আসলে এইরকম ক্যাম্পেইন করে থাকে, ক্যাম্পে যারা এই বিভিন্ন রিয়েলিটি শো থেকে বের হয়, তারাই বুঝতে পারে যে আসলে ব্যথাটা কত। একসাথে ছিলাম তখন আসলে বুঝি নাই, যে বলে না একটা কথা, ক্যাম্পেইন শুরু হয়েছিল কতজন নিয়ে? ক্যাম্পেইন শুরু হয়েছিল আমাদের 20 জন। আচ্ছা, 20 জন নিয়ে ক্যাম্পেইন শুরু হয়। 2টা টাস্ককে কেন্দ্র করে আমাদের 5 জনকে এলিমিনেট করা হয়। আচ্ছা। দেন আবার 5 জনকে, জি টপ 15, টপ তারপর 15, তারপর আবার টাস্ক হয়, আবার ওখান থেকে 5 জন, আচ্ছা, আচ্ছা। দেন 3 জন। আচ্ছা, তো ফাইনাল কি টপ 10 কে নিয়ে ফাইনাল? না, টপ 5 কে নিয়ে ফাইনাল করা। আচ্ছা, আচ্ছা। তো কোন টাস্কের কথা আপনার এই মুহূর্তে বেশি মনে পড়ছে? মানে এত বেশি Mission- টাস্ক ছিল, জি। তো কোনটা বেশি আপনার এই মুহূর্তে মনে Mission পড়ছে? Rescue। সবথেকে রিস্কি ছিল? জি, মিশন রেস্কিউ। মিশন হ্যাঁ রেস্কিউ। জি, মিশন এটা রেস্কিউ। কেমন ছিল? এটা অনেক টাফ ছিল। আমাদের প্রথমে সুইমিং পুলে জাম্প করতে হয়। পুল বলবো না সঠিক, ওটা একটা খালে জাম্প করতে হয়। তারপর ওখান থেকে কিছু দূর আমাদের সাঁতার কাটতে হয়। সাঁতারের পর পানির নিচে একটা বক্স থাকে, ওখানে একটা নাইফ থাকে, তো ওটা আগে রেস্কিউ করতে হয়। ওটা সাথে নিয়ে তারপর পাড়ে উঠে আমাদের ক্রুলিং করে যেতে হয়। তারপর এইরকম মানে বিভিন্নভাবে যেতে হয়। তারপর সবচাইতে টাফ ছিল আমার কাছে যে একটা দড়ি অনেক মোটা, তো পুলের এক পাশ থেকে আরেক পাশে, তো এটা বেয়ে পার হতে হবে। ও মাই গড। তো এটা অনেক টাফ ছিল, এবং Okay. এই দড়িটা আমি আর আরেকটা ছেলে আনাফ, এই 2 জন আমরা পার হতে পারি, এবং বাদবাকি আর যে 8 জন ছিল এরা পারে না। অনেকে অনেক কাছে এসে, মুন্না অনেক কাছে এসে সে হাত ছেড়ে দিয়েছে। মানে অনেক টাফ ছিল। তারপর আমাদের মোট কথা হচ্ছে যে পানি থেকে শুরু করে স্থল, নদী, জল এবং স্থল 2 জায়গাতে আমাদের সমানভাবে কাজ করতে হয়েছে। এবং লাস্ট পর্যায়ে গিয়ে যখন
শেষ রেজাল্ট অ্যানাউন্সের সময়, তখন রিয়াদ স্যার আমাকে এসে জড়াই ধরে, আমাকে হাক করে। তো এটা আমি কখনোই ভুলবো না, এটা ওকে, এটা ভোলার মতো না। ভোলার মতো না। তো এখন তো একটা প্ল্যাটফর্ম আপনি পেয়ে গেছেন চ্যানেল আইয়ের, তো এখন প্ল্যাটফর্মটাকে কিভাবে কাজে লাগাতে চান? সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো যে মিডিয়াতে যারা কাজ করছে, অফ ক্যামেরায় অন ক্যামেরায়, তো যারা কাজ করছে মিডিয়াতে সবার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করব আমি। ওকে, তো শোবিজ ওয়ার্ল্ড নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? শোবিজ ওয়ার্ল্ড নিয়ে বলতে গেলে আসলে একটা কথা আছে যে সুন্দর, পৃথিবী যত সুন্দর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাহ, অনেক সুন্দর কথা বলেন। তো শোবিজ ওয়ার্ল্ড নিয়ে আমরা ছেলেরা হয়তো বা কম, আমি জানি না, মিডিয়াতে আমি নতুন। আমি এই প্রশ্নটা আরেকবার করব যে জি, জি। কম না, আসলে খুবই কম, জি, কারণ খুবই কম। তরুণ তো প্রতিভাবানরা হ্যাঁ। তাদের কিন্তু এন্ট্রি খুবই কম হচ্ছে। জি জি তো বিশেষ করে ছেলেদের কথা বলছি। তো ইনশাআল্লাহ চ্যানেল আই কিন্তু ছেলেদের এরকম ফার্স্ট আসা টাইম উচিত। একটা মানে প্ল্যাটফর্ম করেছে, সেকেন্ড টাইম, জি, জি। যে ছেলেদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তো এটা কিভাবে আপনারা ইউটিলাইজ করবেন ব্যাপারগুলো? ওই তো বললাম যে একটা সুন্দর কোনো কিছু করতে হলে যেরকম নারীরও দরকার আছে, পুরুষেরও দরকার আছে। তো আমরা যদি দুইজনে যদি সমানভাবে কাজ না করি একই তালে, তাহলে জিনিসটা সুন্দর হবে না। তো আমি বলবো এখানে আমাদের কাজ করা উচিত, সবার আসা উচিত, সমানভাবে কাজ করা উচিত, তাহলে মনে হয় যে গ্ল্যামার জগৎটা আরো সামনের দিকে আরো বেশি অগ্রসর তো হবে। শোবিজের রোল মডেল কে আপনার? নোবেল বাহ। ভাইয়া, তারপর তাসকিন ভাইয়া। আচ্ছা এই মুহূর্তে দুইজনেরই আমার নাম মনে পড়ছে। আচ্ছা, তাদের সাথে কি কাজ করার কোনো ইচ্ছা আছে ভবিষ্যতে? অবশ্যই ইচ্ছা আছে, যদি সুযোগ হয়। এটা তো কি আমার ধরনের ভবিষ্যতে কি ধরনের কাজ করার ইচ্ছা আছে? ভবিষ্যতে আমি মিডিয়াতে বলতে গেলে আমি নাটক, মুভি, র্যাম্প, টিভিসি সব নিয়ে, কারণ আমি মনে করি যে একজন পারফেক্ট অভিনয় সত্তাটাকে যদি আমি ভেতরে লালন করতে পারি, তাহলে আমি সব করতে পারবো। ওকে, তো এত কিছুর পেছনে মানে মূল মানে ইন্সপায়ার করে কিন্তু বাবা মা। জি জি। তো বাবা মার ভূমিকা কতটুকু ছিল? বাবা মার ভূমিকা ছিল অনেক অনেক বেশি বেশি ছিল। অনেক বেশি তাদের ছিল। সাপোর্ট ছাড়া তো আসলে এত দূর না, আসা তাদের যায় না। সাপোর্ট ছাড়া এত দূর আসা সম্ভব না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অন শোবিজ টুনাইট আজাদ। অনেক অনেক ধন্যবাদ, আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সবাইকে। দর্শক, আজকে এখানেই শেষ করছি লাক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবার আসবো শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন, আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।